কি করছে ওয়াকার? শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে এসে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে। যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে, তার প্ল্যান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে। কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে, বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নাই। গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল, শিরিন শারমিন ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে, তাকে অ্যাকম্পেইন করেছে ওয়াকারের বাসার লোকজন। ওয়াকারের এই ভণ্ডামি, ওয়াকারের এই অপতৎপরতা কন্টিনিউয়াসলি আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ একটা মাত্র কারণে, কারণ বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছে এবং বাংলাদেশকে অন দ্য রাইট ট্র্যাকে দিতে চাচ্ছে, এটাকে একজন মানুষ শুধু ব্যাহত করতে পারে, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে 626 জন লোককে দেশের বাইরে পাঠায় নাই। কি করেছে জানেন? ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তার আতিথেয়তায় থাকায় সে কি করতে পারছে আপনাদেরকে আমি বলি। বাংলাদেশকে একটা বা দুইটা জায়গা আছে যেখানে কমপ্লিট ইমিউনিটি রয়েছে। কমপ্লিট ইমিউনিটির জায়গাটি কি দর্শকবৃন্দ আপনারা জানেন কোথায়? বঙ্গভবন। বঙ্গভবনে ইমিউনিটি রয়েছে। বঙ্গভবনে কোনো সার্চ ওয়ারেন্ট হবে না। বঙ্গভবনে ওখানে গিয়ে কেউ সার্চ করে ওখান থেকে কাউকে বের করে আনবে না। বঙ্গভবনে বেডরুমের অভাব নাই, লুকিয়ে থাকারও অভাব নাই, মাজারেরও অভাব নাই, স্টাফ কোয়ার্টারেরও অভাব নাই। এখন দর্শকবৃন্দ, আমার বিশেষ সোর্স কয়েকটা সাবজেক্ট আমাকে আপডেট করেছে, যে সোর্সগুলো ইচ্ছাকৃতভাবে যারা আমাকে অবহিত করেছে তারা আর্মির ইউনিফর্ম পরে এখনো চাকরি করে। তাদেরকে আমি বিপদে ফেলতে চাই না, যারা কন্টিনিউয়াসলি যোগাযোগগুলো রক্ষা করে। পুলিশের বেশ কিছু দেশপ্রেমিক যারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করে, কোন এক সময় তাদের নাম চলে আসবে আমার টিভি স্ক্রিনে, আমি দেখাবো যখন বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সাবজেক্টটা কি করছে ওয়াকার? শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে এসে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে। যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে, তার প্ল্যান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে। কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে, বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নাই। তো তারা শিরিন শারমিনকে লালন পালন করে রেখেছে। দর্শকবৃন্দ, আমি আজকের যে কথাটা বলছি, গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল, শিরিন শারমিন ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে, তাকে অ্যাকম্পেইন করেছে ওয়াকারের বাসার লোকজন। এখন একটা বিষয় আপনাদেরকে অনেকে বলবে যে তো মিল্টন গুজব তৈরি করছে। দর্শকবৃন্দ, একটা সাবজেক্ট গুজব তৈরি আমি করছি। জেনারেল ওয়াকার যখন রাওয়া ক্লাবে মন্তব্য করতে যাচ্ছিল, ওখানে রয়ের বেশ কিছু লোকজন ছিল, ওখানে হিন্দুস্তান টাইমস এবং ভারতীয় মিডিয়ার কিছু লোকজন ছিল। আপনারা কি জানেন যে জেনারেল ওয়াকার জানতেন যে বক্তব্যের পরপরই এটা ভারতের মিডিয়া পিক করবে এবং ভারতে এটাকে কিভাবে পোর্ট্রেট করা হবে ওয়াকার সেটা জানত। এবং আরো একটা কথা, ওয়াকার সুযোগ বুঝে দেশের পরিস্থিতি এমন ভাবে ব্যাখ্যা করে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেলেন। দেশের পরিস্থিতি এত খারাপ, উনি আর নিয়ন্ত্রণ করতে পারছে না, হি হ্যাড এনাফ। এই জন্য দেশের এই পরিস্থিতিতে নপুংসকের মতো, তাইলে হলো না সে পালায় গেল দেশ থেকে? না, সে পালায় যায় নাই। ওখানে কেন গেছে জানেন? ওখানে ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং ভারতীয় রয়ের সিনিয়র অফিসিয়ালরা এখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে।
এই মুহূর্তে তারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। ওয়াকার ওখানে গেছে বৈঠক করার জন্য। আরো একটা কথা, এখন আপনারা আমাকে বলবেন, যে ওয়াকার বেডরুমে বিক্রম মিশ্রিকে বসাইয়া মিটিং করতে পারে, সে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়ে কথাটা বলবে কেন? আপনার মনে হচ্ছে না বেডরুমে গিয়া তার বউয়ের জায়গায় মিস্ত্রিরে বসাইয়া সে সেই থেকে আজ পর্যন্ত যেই গালিগালাজ গুলো শুনতেছে, একটু বোধহয় টায়ার্ড হয়েছে, তার হার্টের মধ্যে একটু সমস্যা হয়েছে। জেকব মিল্টনকে একটু থামানো জরুরি হয়ে পড়ছে। আবার অনলাইনে আমার মতো আরো 2-4 জন আছে, তার জন্য সবসময় কামান ডাকতে থাকে। তো কয়জনের কামানের গোলা সে সহ্য করবে? একটু আফ্রিকায় গেছে। আফ্রিকায় গেছে আরো একটা কারণে, একটা অজুহাত তৈরি করলো, ওখানে গেছে কন্টিনজেন্টের জন্য। আপনারা আমাকে একটা কথার জবাব দেন, যেখানে দেশের জরুরি অবস্থার মতো একটা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো পজিশনে নাই, তার নিজের ব্যাখ্যায় মিলিটারিকে পাঠাচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, বিডিআর এর অফিসাররা হচ্ছে আর্মির অফিসার, সেক্ষেত্রে সে 3 দিনের সফরে যাবে আফ্রিকায়। অর্থাৎ কি জানেন, দেশের পরিস্থিতির চেয়ে তার কাছে ইম্পর্টেন্ট হলো আফ্রিকায় গিয়ে একটা ক্লিনিকের উদ্বোধন করা। আর কখন? এমন একটা মুহূর্তে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভিজিট করতে গেলেন যে মুহূর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে, ভারতের সিনিয়র আর্মি অফিসিয়ালরা ওখানে। ঠিক ওই মুহূর্তে ওয়াকারকে ওখানে যেতে হবে। দর্শকবৃন্দ, 2-2 4 মেলানোর দায়িত্ব আপনার। আমি আপনাদেরকে সিনারিও বলছি। এবং আরো একটা কথা আমি বলেছি, বঙ্গভবনে কমপ্লিট ইমিউনিটি থাকে, ওখানে পুলিশরা চেক করতে যায় না। আপনাদের মনে আছে তো, বিচারপতি সত্তার যখন বিএনপির প্রেসিডেন্ট, তখন কোন মন্ত্রীর বাসার থেকে কোথাকার ছাত্র দলের, যুব দলের হাইজাকারদের অ্যারেস্ট করা হয়েছে। এরশাদ সাহেব একটা অজুহাত তৈরি করছিল না? খেয়াল আছে? কিন্তু একটা কথা, আজকে ওয়াকারুজ্জামান বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে যেভাবে লোক 626 জনকে রেখেছিল, এখন অত্যন্ত যত্নের সাথে শিরিন শারমিনকে ওখানে খুব ভালোভাবে রেখেছে একটা কারণে, যদি শিরিন শারমিনকে ব্যবহার করা যায়। কেন যায়? ভারত ওয়াকারকে সাপোর্ট করছে, শিরিন শারমিনকে সাপোর্ট করছে, চুপ্পুকে সাপোর্ট করছে, আর বিপরীতে কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অবস্থা আপনাদেরকে আমি বলি, হিন্দুস্তান টাইম তারা একটা কথা বলেছে। কি বলেছে জানেন? বাংলাদেশ আর্মি চিফস ওয়ার্নিং এক্সপোজেস মোহাম্মদ ইউনূস অ্যাজ র্যাডিক্যাল ইসলামিস্ট ran amok, পয়েন্ট ব্ল্যাঙ্ক। অ্যামক শব্দটা হচ্ছে আনকন্ট্রোলেবলি, অর্থাৎ মানে উইদাউট কন্ট্রোল, কেউ নিয়ন্ত্রণ করছে না। বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লাইক warning exposes মোহাম্মদ ইউনূস, মানে ইউনূস সাহেবকে এক্সপোজ করছে যে উনি রেডিক্যালদের দ্বারা নিয়ন্ত্রিত এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এক্ষেত্রে বলতে গিয়ে তাদের কথাটা কি ছিল? While General Walker wants the army to go back to the barrack as he has had enough in the past 6 to 7 months, the country has been put to sword by student. ছাত্ররা নাকি দেশটাকে তরবারির মুখে ফেলে দিয়েছে। এখন তাদের কথাটা শুরু হয়েছে কোথা থেকে? বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান on February 25th revealed the political rot and anarchy within a neighboring country when he warned the Vociferous Islamist forces to stand down or else. আমি জেনারেল ওয়াকারের কথার মধ্যে আমি একবারও শুনি নাই জেনারেল ওয়াকার ইসলামিস্টদের বলছে যে টার্ন ডাউন, ইসলামিস্টদের জঙ্গি তৎপরতা বন্ধ করো। আমি এমন কোন কথা ওয়াকারের মুখ থেকে আমি শুনি নাই, কারণ ওয়াকারের বক্তব্যটাকে আমি বিভিন্ন ভাবে আমি শুনেছি, প্রতিটা লাইন শুনেছি। সেখানে জঙ্গিদের কথা বলে নাই, ইসলামিস্টদের কথা বলে নাই, বলে নাই যে জঙ্গিদের সোর্ট দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনূসকে, অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস এটা পরিচালনা করছে, একবার আমি শুনি নাই। কিন্তু হিন্দুস্তান টাইম
তারা বলছে সে নাকি ইসলামিস্টদের কথা বলছে, যে ডক্টর সে যেভাবে মন্তব্য দিয়েছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক্সপোজ করছে যে তারা ইসলামী জঙ্গিদের দ্বারা ইউনূস পরিচালিত হচ্ছে, এবং এই বিষয়ে তারা একটা হেডলাইন করেছে। এখন আমার একটা কথা প্রবলেম, সে প্রবলেমটা হচ্ছে এই, ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা আইএসপিআর হিন্দুস্তান টাইমসের যে আর্টিকেলটা লিখেছে এর একটা প্রতিবাদ করে নাই। শুধু এখন না, জেনারেল ওয়াকার, হিন্দুস্তান টাইমস, ডিপ্লোম্যাট, যখনই তারা বাংলাদেশ বিরোধী এই অপতৎপরতায় লিপ্ত থাকে, ভুয়া নিউজ দেয়, আইএসপিআর কখনোই এটাকে রিবাক করে না। দর্শক বন্ধু, আমি একটা কথা বলি, নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের উপর একটা মিথ্যা বা মিসগাইডেড একটা খবর প্রচার করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের এম্বাসির একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে? তারা এম্বাসির প্রেস উইং এটার প্রতিবাদ করতে পারে। এখন ইন্ডিয়ান হিন্দুস্তান টাইম, আপনারা যদি জানেন, দিস ইজ ওয়ান অফ দ্য পাইওনিয়ার নিউজ পেপার অফ ইন্ডিয়া। তারা ওয়াকারকে যেভাবে পোর্ট্রে করছে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় আরো কয়েকটা লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাই। General Walker's statement on an army memorial event in Dhaka was blunt admission of the state lawlessness and anarchy in Bangladesh, with the nominated interim government under Mohammed Yunus reduced to a mere bystander in the street fight between radical youth forces of BNP and Jamaat Islami. ডক্টর ওয়াকার, জেনারেল ওয়াকার রাওয়া ক্লাবে এই মন্তব্য পড়ার সময় সে কি ভারতীয় মিডিয়াকে বলেছিল তোমরা রেডি থাকো, বাংলাদেশে গু মাইখা দেওয়ার জন্য যা যা করার আমি রাওয়া ক্লাবে দিয়ে দিতেছি? পরিস্থিতিটা কি এমন দর্শকবৃন্দ? জেনারেল ওয়াকার কি জানতেন না যে রাওয়া ক্লাবে তিনি যে মন্তব্য দিয়েছেন এই মন্তব্যগুলোকে টুইস্ট করা হবে এবং ইন্ডিয়ায় মিডিয়া এটাকে প্রচার করা হবে ইন এ ডিফারেন্ট ওয়ে? দর্শকবৃন্দ, আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আমি যখন জেনারেল ওয়াকার এবং বাংলাদেশ সেনাবাহিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, তখন একটা কাজ ঘটতো। ভারতীয়রা বেঙ্গালোর থেকে, ক্যালকাটা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে গালিগালাজ করতো, এবং প্রত্যেকটা আইপি অ্যাড্রেস যখন আমি লোকেট করতে যেতাম তাদেরকে খুঁজে বের করতাম। এরা কেউ ওই ভারতের সেভেন সিস্টারের মধ্যে আছে, বেঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, ক্যালকাটায় আছে, বিভিন্ন জায়গা থেকে আমাকে গালিগালাজ করা হতো। তখন আমি কি করলাম, আমার এই টকশোর মধ্যে আমি তাদেরকে বলা শুরু করলাম যে এরা তো ক্যালকাটা থেকে আমাকে গালি দেয়, এরা বেঙ্গালোর থেকে গালি দেয়, এরা শিলিগুড়ি থেকে আমাকে গালি দেয়, এরা নৈনিতাল থেকে, আমার বিভিন্ন জায়গা থেকে। দর্শকবৃন্দ, একটা উন্নতি হয়েছে। কি উন্নতি হয়েছে জানেন? ওই গালিগুলো আর দেয় না। অর্থাৎ জেনারেল ওয়াকার বুঝে গেছে তার ভারতীয় কানেকশনকে আমি এক্সপোজ করতেছি, তাদের আইপি অ্যাড্রেস গুলোকে আমি এক্সপোজ করতেছি। জেনারেল ওয়াকার ওখান থেকে ট্যাকটিক্স থেকে আস্তে সরে গেছে। সরে গিয়ে জেনারেল ওয়াকার এখন কয়েকটা কাজ করাচ্ছে। জেনারেল ওয়াকার বাংলাদেশে এমন কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করে দিচ্ছে যাতে ভারতীয় মিডিয়া তার এই কথাগুলোকে ডিফারেন্ট ওয়েতে পোর্ট্রে করে বাংলাদেশকে ব্যাডমাউথ করতে পারে। জেনারেল ওয়াকারের কথার ভিতরে, বক্তব্যের ভিতরে এখন জেনারেল ওয়াকার বলবে আমি তো ইসলামিস্টদের নিয়ে কোনো কথা বলি না, হুইচ ইজ ট্রু, সে ইসলামিস্টদের নিয়ে কথা বলে নাই, কিন্তু সে তার কথাবার্তা থেকে তারা এমন ভাবে পিক করেছে, কথাটা ছিল এই, তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অযোগ্য ব্যক্তি, একজন বিস্টেন্ডার, রাস্তায় দর্শকের ভূমিকা পালন করছে, যেখানে বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে মারামারি করছে, ইসলামিস্টরা অনিয়ন্ত্রিত ভাবে বাংলাদেশটাকে পরিচালিত করছে। দর্শকবৃন্দ, বাংলাদেশের যে কোনো প্রসঙ্গে আসতে গেলে জঙ্গি তৎপরতা, ইসলামিস্ট, বাংলাদেশি মুসলমানদের উপরে বদনাম, ভারতীয় মিডিয়ায় এটা নতুন কিছু না। ডক্টর যেদিন হাসিনা মাগি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে, সেদিন থেকে আজ অবধি ভারত এই কাজটাকে এফেক্টিভলি করে, যে তারা কন্টিনিউয়াসলি এভাবে করে যাচ্ছে। কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে এই, আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন
যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতেছে, এমন ভাবে কথা বলতেছে ডক্টর ওয়াকার, হি বিকাম দ্য জেনারেল ওয়াকার, পারহ্যাপস হি ইজ দ্য সেভিয়ার অফ বাংলাদেশ। জেনারেল ওয়াকার, আমি যতগুলো মন্তব্য করেছি এই কথাগুলো রিবাট সে করতে পারে না, এবং রিবাট করার মতো কোনো একটা জায়গা তার আছে আমি তা কখনো দেখি নাই। এখন জেনারেল ওয়াকার সম্পর্কে হিন্দুস্তান টাইমস আরো একটা কথা বলেছে, Bangladesh is going down the spiral with fighting political forces using political Islam, again political Islam, to encourage uncertainty and unrest in the country through their violent action. Such is the prevailing situation that the riotous street mobs and political activists mixed with Islamists are attacking not only the army but have rendered the police largely ineffective in Bangladesh. তারা বলছে ইসলামিস্টরা আর্মিকে অ্যাটাক করছে, ইসলামিস্টরা পুলিশদের অ্যাটাক করছে, ল এনফোর্সমেন্টকে অ্যাটাক করছে। এই কথাগুলো ওয়াকারের ভাষণ থেকে তারা পিক করছে। কে করছে? হিন্দুস্তান টাইম। দর্শকবৃন্দ, আমি হিন্দুস্তান টাইমসের এই কলমটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এই কলমটা আপনারা নিজে গিয়ে এই আর্টিকেলটা পড়ে দেখুন। যে আর্টিকেলটার ওয়াকারকে রীতিমতো গ্লোরিফাই করা হয়েছে, মনে হচ্ছে হি ইজ দ্য অনলি পারসন হু ক্যান ম্যানেজ বাংলাদেশ। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, গতকালকে আওয়ামী লীগের একেবারে বঙ্গবন্ধু ফ্যামিলির এক সদস্যের মুখের কথা, আরে ডক্টর ইউনূস সাহেব ইনএফেক্টিভলি, উনি তো ইনএফেক্টিভ, এই লোকটা কিছুই করতেছে না, এই লোকটা হুপড়ি, এই লোকটা বাজে, ডক্টর ইউনূসকে গালি দিচ্ছিলেন। আমি অনেকক্ষণ তার কথা শোনার পরে তার মুখের দিকে তাকাই আমি একটা কথা বললাম। আমি তাকে একটা উদাহরণ দিয়েছিলাম দর্শকবৃন্দ, সেটা কি জানেন? আমি একসময় মেসি নামে আমেরিকা একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমি ওটা ডিরেক্টর অফ অপারেশন ছিলাম। আমাকে একটা জায়গায় পোস্টিং করা হলো যেখানে কালোরা আমাকে পছন্দ করতো না, যে ব্লাডি বাংলাদেশি, হাউ হি বিকাম ডিরেক্টর অফ অপারেশন, আমাকে পছন্দ করতো না। ইন্ডিয়ানরা পছন্দ করতো না, হাউ এ ব্লাডি বাংলাদেশি বিকাম ডিরেক্টর অফ অপারেশন। পাকিস্তানিরা পছন্দ করতো না, হোয়াই এ ব্লাডি বাংলাদেশি গাই বিকাম এ ডিরেক্টর অফ অপারেশন। সাদারা তো আমাকে পছন্দ করতো না, এই কালার্ড একটা লোক কেন ডিরেক্টর অফ অপারেশন হইলো। আমি এই গল্পটা কেন শোনাচ্ছি জানেন? আমাকে পাঠানো হলো $1.9 বিলিয়ন একটা স্টোরে ডিরেক্টর অফ অপারেশন করে। স্টোরটার নাম মেসিস এবং স্টোরটার লোকেশন ছিল রুজভেল্ট ফিল্ড মল, মেসিস, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক। আমি যখন ওখানে গেলাম, আমি ওখানে যাওয়ার পরে কয়েকটা জিনিস দেখলাম। কি দেখলাম জানেন? আমাকে ইগনোর করা হচ্ছে, অথচ মাই পজিশন ইজ দ্য মাদার অফ দ্য স্টোর, সিনিয়র পজিশন অফ দ্য স্টোর, ডিরেক্টর অফ অপারেশন। আমাকে ইজ্জত দিচ্ছে না, আমাকে উত্তর দক্ষিণ দেখাচ্ছে। এখন আমি একা একা চারিদিকে ঘুরতাম, আর একা একা আমি চিন্তা করতাম যে আমি যদি আমার বসকে ফোন করে বলি যে আমার কথা কেউ শুনতেছে না, তাহলে কি হলো জানেন? আই এম ডিসকোয়ালিফাইড, আই এম নট এ গুড ম্যানেজার। আর আমি যদি কাউকে বলি অমুকে আমাকে ইগনোর করতেছে, অমুকে এটা করতেছে, অমুককে দিয়ে আমি কাজ করাইতে পারতেছি না, দেন আই এম নট কোয়ালিফাইড ফর দ্য পজিশন। তখন টম হপকিন্সের একটা কথা আমার মনে পড়লো। টম হপকিন্স একটা কথা বলছে, if you fell into this type of situation, watch carefully everything, watch carefully, absorb everything, learn the pattern of the ignorance, and find your strength, inner strength, and try to stand on your feet and try to coordinate the people who are loyal to you. এখন আমি ওখানে কি করছিলাম আমার এখনো মনে আছে। সাদারা আমাকে পছন্দ করতো না, গে লেসবিয়ানরা আমারে পছন্দ করতো না, কারণ আমি গে লেসবিয়ান পছন্দ করতাম না, এটা কুইন সেন্টার মল থেকে তারা জানতো। কিন্তু একটা কাজ আমি করেছি, ধীরে ধীরে 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাসের ভিতরে আমি স্টোরের পুরা গ্রিপ নিয়ে নিলাম। কেন জানেন? ধীরে ধীরে আমাকে ম্যানেজ করতে হয়েছে। যারা আমাকে পছন্দ করতো না তাদের সাথেও আমি কাজ করে ধীরে ধীরে আমি আমার এফেক্টিভনেস ধীরে ধীরে তাদের ভিতরে ঢুকালাম। আমার কোয়ালিটি দিয়ে আমি ধীরে ধীরে আই বিকাম ওয়ান অফ দ্য সাকসেসফুল সিনিয়র ম্যানেজার ফ্রম এসিস।
এখন এই উদাহরণটা কেন দিলাম? আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন দুঃস্বপ্নেও আমার সাথে তুলনা করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য পাইওনিয়ার, a guy with a high regards from worldwide. এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যখন দেশে গিয়েছেন, আপনারা একটা কথা মনে রাখেন, উনি ফ্রান্স থেকে বাংলাদেশে গেলেন, প্যারিস থেকে। বাংলাদেশে যাওয়ার পরে ওনার চারিদিকে বসায় দেওয়া হলো ওয়াকারের লোকজন, ভারতীয় লোকজন, আওয়ামী লীগের লোকজন, তল্পি বাহক যারা হাসিনার পা চেটে জীবন চালিয়েছে তাদেরকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে ঢোকার সাথে সাথে সে যদি বলে এ আমার কথা শোনে না, এরে বাদ দাও, ওরে বাদ দাও, ওরে বাদ দাও, how does it look like? Then ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে বসে একটা জিনিস বলতে পারতেন, বা লোকজন তখন পয়েন্ট আউট করতো ওনার কাছে সবই খারাপ, উনি কারোর সাথে কাজ করতে পারে না, হি ইজ নট এ টিম প্লেয়ার, হি ইজ নট এফেক্টিভ ম্যানেজার, হি ক্যান নট ওয়ার্ক এফেক্টিভলি উইদিন দ্য ইমার্জেন্সি। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কাজ করেছে কি জানেন? জাহান্নামের মধ্যে থেকে চেষ্টা করছে ওখান থেকে ভালো কিছু পিক করে টোটাল কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা ভালো দিক তৈরি করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকে যদি উনি বলতো আমি স্টিম রোলার চালাবো, আমাকে একজনে বলছে ওনার একটা স্টিম রোলার চালানোর পজিশন ছিল, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তখন ক্ষমতায়, উনি পারতেন বাংলাদেশে ঢুকে ওয়াকারকে স্যাক করতে পারতেন, বিমান ও নৌবাহিনীর প্রধানকে স্যাক করে চুপকে লাথি মেরে ওখান থেকে বের করে পুরা ক্ষমতাটাকে কনসলিডেট করতে পারতেন। এখন আরো একটা কথা, আমার ব্রেন দিয়ে কেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাজ করতে যাব? উনি যদি ওটা তখন না করে থাকেন, হি হ্যাজ হিজ প্ল্যান, হি হ্যাজ হিজ পয়েন্ট। এখন আপনারা অনেকে ব্রেন দিয়ে চিন্তা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাইডেন যখন ক্ষমতায় ছিল সবই তো তার ফেভারে ছিল, কেন ওয়াকারকে নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধানকে লাথি মেরে বের করে দিয়ে চুপ্পুকে ঘাট ধরে ওখান থেকে বের করে দিয়ে কেন এটা করেন? কয়েকটা কারণে, এবং কারণগুলো কি এটা ডক্টর ইউনূস বলতে পারবে, কিন্তু একটা জিনিস আমি জানি, কোন একটা দেশকে ম্যানেজ করতে গেলে কোন একটা একজন অ্যাডমিনিস্ট্রেটর ওই দেশে ঢুকেই বলতে পারে না গেট দ্য ফাক আউট, আই এম টেকিং ইট ওভার, এই কথা বলতে পারে না। যার যার পজিশন থেকে তাকে চালাতে হবে। কিন্তু একটা কথা আপনাদের সবার মনে রাখতে হবে, বিএনপি তাকে কোঅপারেট করে নাই, আওয়ামী লীগ তাকে তো কোঅপারেটের প্রশ্নই আসে না, ইভেন দ্যাট জামাত ইসলামী পর্যন্ত তাকে কোঅপারেট করে নাই ইন এ সেন্স যেভাবে কোঅপারেট করলে উনি এফেক্টিভলি রুল করতে পারবেন সেটা করেন।